আমার নিজেরও ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইমে ত্রিষ্মাকে। আজকে আবারও বেরিয়ে পড়েছি গণেশ চতুর্থী 2025-এর পূজা পরিক্রমাতে। কালকে পর্বটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমাদের বেলঘরিয়াতে কিন্তু আরও অনেক পুজো হয়। তো চলুন আজকে সেই পুজোগুলো এই বছর কেমন হয়েছে সেটা দেখার জন্য চলুন আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে টেক টাইমে ত্রিষ্মা। আর এই ব্লগটা শুরু করার আগে আরও একবার আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইমে ত্রিষ্মা। তাহলে চলুন গণপতি বাপ্পার নাম বলে আজকে পুজো পরিক্রমাটাকে শুরু করা যাক। প্রথম যে ঠাকুর সেটা হচ্ছে বেলঘরিয়া নবরূপ। গত বছর এখানেই কিন্তু নীল গণেশ করেছিল। এই বছরও কিন্তু এখানে যে গণেশ ঠাকুর হয়েছে তা খুব সুন্দর। গণেশ ঠাকুরের গায়ে কালারটা ছিল পুরো একদম ক্রিম কালার, যেটাকে বলে। হয়তো ফোনে সেরমভাবে ওঠেনি, কিন্তু কালারটা ক্রিম আর সাজিয়েছিল দুর্দান্ত। আচ্ছা, আপনাদের কি কারুর জানা আছে এই ভিডিও করার সময় আলোর এই ফ্রিকশানের জন্য এই যে একটা সামান্য ভাইব্রেশন হয়, সেটা কেন? যদি এটা রিমুভ করার কোনো উপায় থাকে কাইন্ডলি আমায় একটু জানাবে। যাই হোক, চলুন ঠাকুর দেখতে দেখতে আজকে গণেশ ঠাকুর সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। মতান্তরে বলা হয় গণেশ পুজো প্রথম সার্বজনীন রূপ পায় বহু সাহেব লক্ষণ জাভালের হাতে। তবে আজকের দিনে মহারাষ্ট্রে যেভাবে গণেশ চতুর্থী পালিত হয় সেইটা শুরু হয়েছিল লোকমান্য তিলকের হাতে 1892 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদকে মেটানোর জন্য। এছাড়াও বলা হয়ে থাকে যে 1630 থেকে 1680 খ্রিস্টাব্দের মধ্যে প্রজাদের মধ্যে জাতীয়তাবোধকে জাগিয়ে তুলতে মারাঠি শাসক ছত্রপতি শিবাজি গণপতি উৎসবের সূচনা করেছিলেন। আজকে দ্বিতীয় ঠাকুর হচ্ছে পঞ্চাননতলা যুবকবৃন্দ। এই বছর ওনাদের 10 বছরের সেলিব্রেশন। প্রত্যেক বছরই কিন্তু ওনারা যে লাইটিংটা করে দারুণ, কিন্তু এই বছর দারুণটাকে ছাপিয়ে গিয়ে হয়ে গেছে দুর্দান্ত। মনেই হচ্ছে দুর্গাপুজোর সামনে আসছে। মা আগে ছেলেকে পাঠিয়েছে সমস্ত কিছু দেখে শুনে নিতে, তারপর হবে মায়ের আগমন। তো যেটা বলছিলাম, এই যে ঐতিহাসিক মতে তো গণেশ ঠাকুরের আমরা বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য সেটা পাই, কিন্তু পুরাণ মতে কিন্তু অনেক রকম ভেদাভেদ আছে। চলুন যেতে যেতে, মানে এটা হচ্ছে সেই মণ্ডপের রাস্তাটায় যেতে যেতে বিভিন্ন রকম পুরাণের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তার আগে বলি, রাস্তার এই লাইটিংটা অপূর্ব করেছিল। পুরো ফুলের পাপড়ি আর তার মাঝখান দিয়ে রাউন্ড শেপেরটা, বিশেষ করে এইখান থেকে দেখতে যে লাইটিংয়ের শাড়িটা দারুণ লাগছিল। এটা তো শুধু একটা পার্ট, পুরো এরকম রাস্তা জুড়ে টোটালি এই রকম লাইটিং ছিল। আর কপাল অতি ভালো যে বৃষ্টিটা একদমই ছিল না। আচ্ছা, এই বছর যেহেতু ওনাদের 10 বছর, তাই ঠাকুর কিন্তু হয়েছে সম্পূর্ণ আলাদা রঙের। এখানে দেখতে হয়তো রঙটা অন্যরকম লাগছে, কিন্তু এইবার ওনাদের গণেশ ঠাকুরের বৈশিষ্ট্যই হচ্ছে শ্বেত গণেশ, পুরো সাদা ধবধবে। বিশেষত গণেশের মাথায় আমরা যা মুকুট বা পাগড়ি দেখি একই রকম স্টাইলের, কিন্তু এই বছর ঠাকুরের মাথায় এটাকে মুকুট বা পাগড়ি বলা যায়, কিন্তু সেটা কিন্তু ছিল একদম অন্য রকমের, আর ঠাকুর অসাধারণ। তো চলুন, এই যে গণেশ ঠাকুর সম্পর্কে পুরাণে কিন্তু বিভিন্ন মতান্তর আছে, মানে গণেশ ঠাকুরের আবাহন কি করে হলো। তো সবার প্রথমে বিষ্ণু পুরাণ অনুযায়ী একটা ছোট্ট গল্প বলি। দেবী পার্বতী বিষ্ণুর বিশ্বরূপ দর্শন করে ওনার মনে খুব বাসনা জাগে যে বিষ্ণুর মতন এক সন্তান লাভের। তখন বিষ্ণুর কাছে দেবী যখন এই ইচ্ছা প্রকাশ করেন, তখন বিষ্ণু তাকে দেবী পার্বতীর ইচ্ছা অনুসারে পুত্র সন্তান হওয়ার বর প্রদান করেন। জন্ম হয় বিষ্ণুরূপী শিশুপুত্র। সকলে যখন গণেশ ঠাকুরের জন্ম উপলক্ষে উৎসবে মেতে ওঠেন, সেই সময় শনিদেবও সেখানে উপস্থিত ছিল। গল্পের সূচনাতেই কিন্তু পৌঁছে গেলাম তৃতীয় গণেশ ঠাকুর দর্শনে, বেলঘরিয়া যুবকবৃন্দ। তো চলুন, যেটা বলছিলাম, শনিদেব তো সে উৎসবে উপস্থিত হলেন, কিন্তু উৎসবে উপস্থিত হয়েও তিনি কিন্তু উৎসবে যোগ দিলেন না। কেন?
কারণ শনিদেবের বউয়ের অভিশাপ ছিল যে উনি যার দিকেই তাকাবেন তার মস্তক দেহ থেকে আলাদা হয়ে যাবে। তো হলো তাই। দেবী পার্বতীর এই কথাটা কিন্তু জানাই ছিল না। পার্বতী জোর করায় যখন শনিদেব পার্বতীর নবজাতক পুত্রের দিকে দৃষ্টিপাত করেন, ঠিক সেই মুহূর্তে নবজাতক শিশুর মস্তক দেহ থেকে আলাদা হয়ে যায়, চলে যায় গোলকে। তখন বিষ্ণু পুষ্পভদ্র নদীর তীর থেকে হস্তি শাবকের মাথা নিয়ে এসে সেই মস্তকহীন শিশুর শরীরে স্থাপন করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন। শিশুটির নাম রাখা হয় গণেশ। এই ছিল বিষ্ণু পুরাণ অনুযায়ী গণেশের আবির্ভাব। আর আপনারা এই ঠাকুরটা কেমন দেখছেন? প্যান্ডেলটা দেখেছেন? এবার প্রত্যেক বছর এই প্যান্ডেলটা মানে ঢোকার মুখটাতে ঢাকা থাকে, কিন্তু এই বছর হয়েছিল পুরো ওপেন, মানে আপনি রাস্তায় প্রবেশ করতে করতেই কিন্তু এই ঠাকুর দেখতে পারবেন। আর এই ঠাকুরটা কোথায় হয় বলে রাখি, এটা হয় একদম আমাদের বেলঘুরিয়া স্টেশনে 1 নম্বর রেলগেটের সামনে। ওনাদের এবার 4র্থ বৎসর, আর প্রত্যেক বছর ঠাকুরের মূর্তি হয় অসাধারণ। এইবারও খুব সুন্দর, বিশেষ করে গণেশ ঠাকুরকে যে সিংহাসনটায় বসানো হয়েছে মনে হচ্ছে পুরো রাজাধিরাজ। তো যাই হোক, ঠাকুরকে আবির্ভাব নিয়ে যে বিভিন্ন গল্পগুলো আপনাদের সাথে আলোচনা করতে শুরু করেছিলাম, এইবার বলবো হচ্ছে বরাহ পুরাণ অনুযায়ী গণেশ ঠাকুরের আবির্ভাব কী করে হয়। প্রাচীনকালে বিঘ্নকর্তা নামে এক রাক্ষসকে বধ করার জন্য দেবতারা যখন শিবের কাছে প্রার্থনা করেন, সেই সময় শিব ও পার্বতীর আশীর্বাদে জন্ম হয় এক সুন্দর কুমারের। কিন্তু দেবী পার্বতী সেই কুমারের সৌন্দর্যের এত প্রশংসা করতে থাকে। দাঁড়ান, 4র্থ ঠাকুর চলে এসছে। এটা হচ্ছে বিএন ঘোষাল রোডের ব্যবসায়িক সমিতির পুজো। এখানে কিন্তু বলে রাখি, এই যজ্ঞ আর আরতি এর সাথে কিছু তো আমার রিলেশান আছে। মোট কথা একবার না একবার একটা গণেশ ঠাকুরের ঠিক আরতি দেখতে আমি পারবো। তো যাই হোক, আরতিটা হতে হতে বাকি গল্পটা শেষ করে ফেলি। তো যেটা বললাম যে এত সুন্দর একজন কুমারের আবির্ভাব ঘটায় দেবী পার্বতী, তো সৌন্দর্যে এত প্রশংসা করেন যে মহাদেব রাগ করে কুমারকে অভিশাপ দেন এবং সেই অনুযায়ী কুমারের মুখ হাতির মুখে মতো হয়ে যায়। কিন্তু এই কুমার যেহেতু বিঘ্নকর্তা নামক এক রাক্ষসকে বধ করেছিল, সেই জন্য গণেশের আরেক নাম হয় বিঘ্নকর্তা, বা আমরা বলি বিঘ্ন বিনাশক। এই থেকেই কিন্তু গণেশ ঠাকুরের আরেক নাম হচ্ছে বিঘ্ন বিনাশক বা বিঘ্নহর্তা। আজকের পঞ্চম ঠাকুর আমরা সবাই। এই পুজোটা শুরু হয়েছে বিগত 2-3 বছর ধরে, কিন্তু ওনারা খুব সুন্দর পুজো করে। আর এই বছর গণেশ ঠাকুরের বৈশিষ্ট্য ছিল, এত সুন্দর করে গণেশ ঠাকুরকে এই লাল ধুতিটা পরানো হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, বামন পুরাণ অনুযায়ীও কিন্তু গণেশ ঠাকুরের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন রকম কথা আছে। এখানে সকলের মাঝে আসতে পেরে তাই অবশ্যই যে মানুষেরা আমাকে গ্রহণ করেছেন এত সুন্দরভাবে, তাদের মাঝে বারবার করে আসতে আমার নিজেরও ভালো। আজকের ষষ্ঠ ঠাকুর বেলঘুরিয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান। আচ্ছা, যেটা বলছিলাম, বামন পুরাণ অনুযায়ী পার্বতী দেবী স্নানের সময় নিজের দেহের ময়লার থেকে এক চতুর্ভুজ মূর্তি তৈরি করেন। তবে মতান্তরে এখানে আছে যে পাক থেকেও এই মূর্তি তৈরি হয়েছিল। তো যাই হোক, সেই মূর্তিতে তাদের প্রাণ প্রতিষ্ঠা করেন। মহাদেবের উপস্থিতি ছাড়াই এই জন্ম বলে মহাদেব তার নাম রাখে বিনায়ক, মানে মহাদেবের বিনা এই শিশুপুত্রের জন্ম হয়েছিল বলে গণেশ ঠাকুরের আরেক নাম হচ্ছে বিনায়ক বা সিদ্ধি বিনায়ক। তবে আমরা কিন্তু এটা জানি যে সব দেবতার পুজোর আগে হবে গণেশ ঠাকুরের পুজো। এইটা কেন? এই কাহিনীটা কিন্তু আছে শিবপুরাণে। শিবপুরাণ অনুযায়ী একদিন দেবী পার্বতী নন্দীকে দ্বার রক্ষার আদেশ দেয়, কিন্তু মহাদেব আসায় নন্দী তাকে আটকাতে পারে না। দেবী পার্বতী ক্ষুব্ধ হয়ে যায়
এবং তিনি তার প্রসাধনের হলুদ মাখার কিছুটা নিয়ে এক সুন্দর পুত্রের চতুর্ভুজ মূর্তি নির্মাণ করেন আর সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে পার্বতী দেবী তার দরজায় পাহারা দিতে গণেশকে নির্দেশ দেয়। মহাদেব গৃহে ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশের কাছে বাধাপ্রাপ্ত হয়। এই বাচ্চা ছেলেটা আসপদ্দা দেখে মহাদেব খুব রুষ্ট হয় এবং মহাদেবের সঙ্গে গণেশের যুদ্ধ বেঁধে যায়। রাগের মাথায় মহাদেব গণেশের মাথা কেটে ফেলেন। পার্বতী দেবী এই দেখে তো রেগে অস্থির। তখন ব্রহ্মার কাছে তার বর চায়। ব্রহ্মা তার কাছে ক্ষমা প্রার্থনা করলে পার্বতী দেবী দুটো শর্ত দেয়। প্রথমত, গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পুজোর আগে তার পুজোর বিধি প্রবর্তন করতে হবে। পার্বতী দেবীর শর্ত মেনে শিব ব্রহ্মাকে উত্তর দিকে পাঠিয়ে বললেন, যে প্রাণীটিকে প্রথম দেখতে পাওয়া যাবে তার মাথাটি কেটে আনতে হবে। ব্রহ্মা প্রথমেই যে প্রাণীটিকে দেখতে পান সেটি ছিল শক্তিশালী হাতি। তার মাথা নিয়ে ফিরলেন। শিব ঠাকুর সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন এবং শিব ঠাকুর এই আশীর্বাদ দেয় যে গণেশকে পুজো হবে সব দেবতার পুজোর আগে এবং তিনি গণেশকে তার পুত্র বলে ঘোষণা করেন। আজকে সপ্তম এবং শেষ ঠাকুর বাটার মোড় ব্যবসায়িক সমিতি। প্রত্যেক বছরই এখানে গণেশ ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং খুব সুন্দর ভোগ প্রসাদও দেওয়া হয়। এটাই ছিল এই বছরের আমার শেষ পুজো পরিক্রমা, গণেশ পুজো পরিক্রমা 2025-এর। যাই হোক, প্রত্যেকটা ঠাকুর আমার অন্তত খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এবার সেটা আপনাদের বলার পালা। অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই পুরো ব্লগটা মানে শুধু আজকের নয়, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মানে গণেশ চতুর্থীর এই সিরিজটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ সামনে কিন্তু আসছে মা দুর্গা। প্রচুর ব্লগ কিন্তু আপনাদের সবার জন্য অপেক্ষা করে আছে। তাহলে গণেশ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, হে বিঘ্ন বিনাশক, আমাদের সকলের সব বিঘ্ন দূর করে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করো, নেতিবাচক সব কিছুকে দূরে সরিয়ে দাও। অপেক্ষায় থাকলাম তোমার আসছে বছর আসার অপেক্ষাতে। ততক্ষণ তুমিও ভালো থেকো, আমাদেরও ভালো রেখো। আর আমার সকল দর্শকদের আরও একবার জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন অবশ্যই টেক টাইম উইথ রেশমাকে। আবারও হাজির হব নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গণেশ।